এটি দেখুন, এবারের শারদ সংখ্যা হিসেবে এটি প্রকাশিত হয়েছে। এটিতে রহস্য আছে, কল্পবিজ্ঞান আছে, অলৌকিক গল্প ইত্যাদি আছে, কবিতা আছে, ভ্রমণ আছে, নস্টালজিয়া আছে, বিজ্ঞান আছে, বুক রিভিউ আছে, সিনেমা রিভিউ আছে এবং আরও অনেক কিছু আছে। শারদ 2025 স্পেকট্রাম পুস্তক প্রকাশনী, যেটা আমাদের দুর্গাপুরে আছে, সেই পুস্তক প্রকাশনের এটা একটি উদ্যোগ। এর প্রধান উপদেষ্টা অতনু রায় এবং সম্পাদক হচ্ছে সৌমেন দাস। আরও সহকারী সম্পাদক আরও অনেকের সঙ্গে রয়েছেন। তো এই পত্রিকাটি থেকে একদম প্রথম লেখাটি রহস্য গল্প, অ্যাকচুয়ালি এটা আমার পড়ে মনে হয়েছে শিশু কিশোরদের উপযোগী গল্প, তবে যে কেউ এই গল্পটি পড়ে রস আস্বাদন করতে পারবেন, ভালো লাগবে। মোশাগ্রামের মশাইরা, লেখকের নাম শীতল গঙ্গোপাধ্যায়। গল্পের সঙ্গে যে অলঙ্করণ আছে, অমল মালের ছবি। আমরা গল্পটি পড়ার চেষ্টা করি। মশাগ্রামে তো মশারাই থাকে, তুই মশাগ্রামে থাকিস, সুতরাং তোকে মশা বলাই যেতে পারে। কার রক্ত শোষণ করছিস রে বাচ্চু? দেখ বিল্টু, তুই অন্তত এ নিয়ে কোনো কথা বলিস না। তুই বরাহ নগরে থাকিস, সেটা ভুলে গেলি? আর রাগ করছিস কেন? মশাগ্রামে কি মশা নেই নাকি? তা থাকবে না কেন, মশা যথেষ্টই আছে, কিন্তু তার আলাদা কোনো বিশেষত্ব নেই। পাশাপাশি অন্য গ্রামগুলো যেমন আছে তেমনই। হাওড়া থেকে লোকাল ট্রেনে ওরা দুই বন্ধু, মানে বাচ্চু আর বিল্টু, আসছিল বাচ্চুদের বাড়ি। নানা আলোচনার মধ্যে হঠাৎই এসে পড়ল মশার কথা। এক প্রৌঢ় বসেছিলেন ওদের মুখোমুখি, তিনি ওদের কথা শুনছিলেন। তিনি বললেন, ঠিকই বলেছ, মশাগ্রামের মশাদের এখন আর সে গৌরব নেই, সে চেহারাও নেই আর সে ক্ষমতাও নেই। তুমি শুনেছ কি না জানি না, বাচ্চুর দিকে তাকিয়ে বললেন ভদ্রলোক, মশাগ্রামের এক জামাইয়ের দুর্গতির কথা আমরা ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছে শুনেছি, তা মনে পড়লে গা শিউরে ওঠে। গল্পের আভাস পেয়ে ওরা নড়ে চড়ে বসল। কাছাকাছি বসে থাকা যাত্রীদের দু একজন অন্যদিকে তাকিয়ে থাকলেও কানগুলো ফোকাস করে রাখলো প্রৌঢ়ের দিকেই। ভদ্রলোক বললেন, অনেকদিন আগের কথা, মশাগ্রামের এক জামাই ঠিক সন্ধ্যের মুখে বাস থেকে নেমেছেন শ্বশুরবাড়ি যাবেন বলে। তখন কর্ড লাইন চালু হয়নি, তাই ট্রেনের প্রশ্নই নেই, বাসও চলে গুটি কয়েক মাত্র। সন্ধে হয়ে গেলে বাসে মশাগ্রামের কোনো প্যাসেঞ্জার থাকবে না তিনি জানতেন, কেননা রাস্তাটা খুব বিপজ্জনক। তিনিও আগে কখনো এই ভুল করেননি। সেদিন নিরুপায় হয়েই তাকে সন্ধ্যের বাসে আসতে হয়েছিল। একটা থলেতে জামা কাপড় আর একটা মিষ্টির হাঁড়ি নিয়ে তিনি হাঁটা দিলেন। পায়ে চলা সরু একটা রাস্তা চলে গেছে জঙ্গল ভেদ করে। জঙ্গলের মাঝামাঝি এসেছেন যখন, শুনতে পেলেন ইলেকট্রিক ফ্যানের চলার মতো একটা শোঁ আওয়াজ। তখনও চাঁদ ওঠেনি, অন্ধকার, বুক তো দূর দূর করছিলই, সেটা আরো বাড়ল। কিন্তু কিসের শব্দ সেটা বুঝে উঠবার আগেই তিনি বুঝলেন যে তিনি শূন্যে ভেসে চলেছেন, কারা যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন, কিন্তু ওই জঙ্গলে কে আছে যে বাঁচাবে? আতঙ্কে তিনি অজ্ঞান হয়ে যান। ঘোরের মধ্যে একবার টের পেয়েছিলেন কারা যেন তার শরীরে হাজার হাজার সূঁচ ফোটাচ্ছে। পরদিন সকালে জেলেরা মাছ ধরতে এসে একটা জলার ধারে তাকে দেখতে পায় প্রায় অচৈতন্য। তার শরীর তখন রক্তশূন্য ও ফ্যাকাশে হয়ে গেছে। ওই জেলেরাই ওকে হাসপাতালে ভর্তি করে দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। এরপর থেকে ভদ্রলোক জীবনের মতো শ্বশুরবাড়ি ত্যাগ করেছিলেন। গিন্নি জামাই ষষ্ঠীর সময় জেদ করলে বলতেন, তোমার মশার গ্রামে যেতে ইচ্ছে হলে তুমি যাও, আমাকে নিয়ে যাবার জেদ করলে তোমাকেও ত্যাগ করব। তবে সে মশা এখন আর নেই। বিল্টু জিজ্ঞাসা করল, কোথায় গেল তারা? কোথায় গেল বলতে পারবো না, তবে ক্রমশ যে তাদের খাদ্যের অভাব হচ্ছিল সেটা অনুমান করা যায়, কেননা সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংঘ এলাকায় মানুষের জন্যে মশারি সংগ্রহ বিতরণ শুরু করেছিল বলে শোনা যায়। তাছাড়া জলা জায়গাগুলোতে ডিডিটি মশা মারা তেল ছড়াতে শুরু করেছিল। বিষক্রিয়া ও খাবারের অভাবে কিছু মারা গেল, কিছু দেশ ছেড়ে পালালো, তাদের বংশ একেবারে লোপ পেয়ে গেল বলা যেতে পারে। তবে হ্যাঁ, মশারা শেষ হয়ে গেলেও মশাগ্রামের মশাইরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন। এটা আমাদের কাছে খুবই স্বস্তির কথা। মশাগ্রামের মশাইরা তারা আবার কারা? বিল্টুর এই প্রশ্নের জবাব দেবার আগেই ভদ্রলোক উঠে পড়লেন। প্রশ্নটা তার কানেই গেল না, অথবা তিনি শুনেও শুনলেন না। ট্রেন ততক্ষণে মশাগ্রাম স্টেশনে এসে গেছে। ভদ্রলোক লাফ দিয়ে ট্রেন থেকে নেমে হনহন করে হাঁটা দিলেন। ব্যাগপত্র নিয়ে বিল্টু বাচ্চু উঠে পড়ল। এইসব ছোট স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না। ট্রেন থেকে নেমে বিল্টু বাচ্চুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, মশাইরা কে তুই জানিস? বাচ্চু বলল, আমি ছোটবেলা থেকে বাইরেই থাকছি, হোটেলে থেকে পড়াশোনা করছি, এসব কিছু জানার আমার তেমন সুযোগই হয়নি। বাড়িতে ঢুকতেই হই হই করে উঠল কাচ্চু, তোরা আসতে এত দেরি করলি কেন দাদা? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, কতবার ফোন করলাম, তোদের ধরতেই পারলাম না। পারবি কি করে, নেটওয়ার্কই তো ছিল না, বাচ্চু বলল। আমিও তো কতবার চেষ্টা করলাম ফোন করতে, তারপর ট্রেনটাও লেট করলো। কাচ্চু হিড়হিড় করে টেনে নিয়ে গেল বাচ্চু আর বিল্টুকে নারকেল গাছটার তলায়। দাদা আয়, একটা জিনিস দেখে যা। মা বলল, আরে হাত পা ধুয়ে ওদের একটু বসতে দে, একটু জল টল খেতে দে আগে। কাচ্চু বলল, জল খাবে পরে, আগে আমার জিনিসটা ওদের দেখিয়ে নি। নারকেল গাছটার তলায় দেখা গেল কয়েকটা মিষ্টির হাঁড়ি উপর করে একটা করে পাথরের ঠেকনো দিয়ে কানার একটা দিক একটু উঁচু করে রাখা। বাচ্চু বলল, এগুলো কি? বলো তো এগুলো কি? আমি তো কিছুই বুঝছি না। বিল্টু, তুই কিছু বুঝলি? বিল্টু বলল, না, আমার মাথাতেও কিছু ঢুকছে না। কাচ্চু, কি রে এগুলো? বলতে পারলে না তো? এগুলো হলো ব্যাঙের বাড়ি। ব্যাঙ থাকে ওতে? তুলেই দেখো না। একটা হাঁড়ি তুলতেই দেখা গেল সত্যই তাই, একটা ব্যাঙ ঘাপটি মেরে বসে আছে ওর ভেতর। বেশ মাথা খাটিয়ে বের করেছিস তো, বলল বিল্টু। বাচ্চু বলল, ওর মাথায় গিজগিজ করছে এমনি সব আজগুবি প্ল্যান। মা তো অতিষ্ঠ ওর জ্বালায়।
আমি যতবার বাড়ি আসি ততবারই ওর কোনো না কোনো নতুন ক্রিয়াকলাপ দেখতে শুনতে হয় আমাকে। ততক্ষণে মা ডাকতে শুরু করেছে, এই তোরা তাড়াতাড়ি আয়, 4টি করে মুড়ি খেয়ে যা। বাটিতে করে তেল মুড়ি আর গরম গরম কুমড়ি ভাজা খেয়ে বাচ্চু বিল্টু বেরোলো গ্রাম দেখতে। কাচ্চুও বায়না ধরেছিল ওদের সঙ্গে যাবার। গাদাগুচ্ছের টফি লজেন্স দিয়ে ওকে কোনো রকমে নিরস্ত করা গেছে। গ্রামে যে বিশেষ কিছু দেখার আছে তা না। তবে শহরের ছেলে বিল্টুর বেশ ভালোই লাগছে। প্রচুর গাছপালা, প্রচুর ঘরবাড়ি আর 5টা গ্রামের মতোই। রাস্তায় আগে কাদা হতো বর্ষায়, এখন ইট বিছানো আছে। বিল্টু বলল, তোদের গ্রামটা বেশ বড়ই। হ্যাঁ বড়ই, বাচ্চু বলল। আগে মাটির বাড়ি বেশি ছিল, এখন পাকা বাড়িই বেশি। তার মানে গ্রামের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এটা বোঝাই যায়। তোদের গ্রামের একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি। প্রত্যেকটা বাড়ির নিচের তলার জানলাগুলোয় লোহার জাল আটকানো। শহরের দিকে এসব দেখেছি, কিন্তু গ্রামে এটা অস্বাভাবিক বলেই মনে হয়। গ্রামে তো সবাই সবার পরিচিত। তোদের গ্রামে কি খুব ছিঁচকে চোরের উৎপাত? আমাদের গ্রামে কয়েকজন শিল্পী আছে বলে শুনেছি। তাদের আটকানোর জন্যই এই ব্যবস্থা। বাবাকে জিজ্ঞেস করলেই জানতে পারবি। সেদিন রাত্রে খাবার টেবিলে বিল্টু বাচ্চুর বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকাবাবু, বাচ্চু বলছিল আপনাদের গ্রামে বেশ কয়েকজন শিল্পী আছে, তাদের নাকি সবাই ভয় করে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, আমার খুব কৌতূহল হচ্ছে, একটু বলুন না। বাচ্চুর বাবা বললেন, বাচ্চু ঠিকই বলেছে, ওদের শিল্পী অবশ্যই বলা চলে। এমনিতেই তো চুরিবিদ্যাকে মহাবিদ্যা বলা হয়। দুটো একটা বোমা মেরে ছুরি পিস্তল দেখিয়ে ছিনতাই করলে সেটাকে মহাবিদ্যা বলা চলে না। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করলে তবেই তা মহাবিদ্যা হয়ে ওঠে। আমাদের গ্রামে এমন 2-1জন আছে চুরিটাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সাদিক নাকি ঘুমন্ত মেয়েদের চোখ থেকে কাজল চুরি করতে পারে। মেয়েরা নাকি টেরও পায় না, সেটা কথার কথা। তবে সাদিক ঘুমন্ত মেয়েদের গলা থেকে হার, কান থেকে দুল, নাক থেকে নাকছাবি চুরি করতে পারে নিঃশব্দে এবং অবলীলায়। এখন অবশ্য সাদিক কারো ঘরে ঢোকে না, জানলা দিয়ে শিক ঢুকিয়ে আলনা থেকে জামা কাপড়, টেবিল, ঘড়ি থেকে মোবাইল, ফোন, পার্স এইসব বার করে নেয়। সেই জন্যই আমরা সব তারে জাল লাগিয়ে রেখেছি জানালায়। একবার আমাদের শোবার ঘর থেকে তোমার কাকিমার শাড়িটা তুলে নিল। সেটা অবশ্য কঠিন কিছু ছিল না, শাড়িটা জানলার ধারেই ছিল। কিন্তু একবার আলনা থেকে আমার প্যান্ট শার্ট, বাচ্চুর প্যান্ট, কাকিমার শাড়ি বের করে নিল। আলনাটা ছিল খাটের মাথার দিকে, আর খাটে টাঙানো ছিল মশারি। পায়ের দিকের জানালা থেকে সেগুলো বার করা কি করে সম্ভব আজও আমার মাথায় ঢোকেনি। কাচ্চু তখন আরও ছোট, তোমার কাকিমা ওকে নিয়ে ঘুমাচ্ছিল সেই খাটে, কিচ্ছুটি টের পায়নি। তবে সাদিক শিল্পী মানুষ তো, তার একটা সুকুমার মনও আছে। আমাদের জামা কাপড়গুলো নিলেও বাচ্চুর প্যান্টটা কিন্তু রেখে গেছে জানালার উপরেই। বাচ্চাদের মনে দুঃখ দেওয়া বোধহয় ও পছন্দ করে না। একবার আমাদের অধ্যাপক অসীমবাবুর শোবার ঘরে টেবিল থেকে একটা ফ্যান্সি অ্যালার্মিং ক্লক বের করে নেয়। টেবিলটা ছিল জানালার উল্টো দিকের দেওয়াল ঘেঁষে, জানালা থেকে দূরত্ব অনেকটাই। ঘড়িটাও সাধারণ গোল শক্তপোক্ত ঘড়ি ছিল না, ছিল লম্বা এবং পেন্ডুলাম ঝোলানো।
হাত দিয়ে তুললেও এটা ওটা পড়ে গিয়ে শব্দ হবার ভয় ছিল। সেটা না ভেঙে, শব্দ না করে, শিক ঢুকিয়ে জানালা দিয়ে বের করার মতো শক্ত কাজটা ও করেছিল অবলীলায়। কাণ্ড দেখে অসীমবাবু ভুম মেরে গিয়েছিলেন। ধর্মদাসের মানিব্যাগটা চুরি ছিল আরও কঠিন। দেয়ালের র্যাকে অ্যাটাচি কেসের ভেতর ছিল মানিব্যাগটা। জানলায় নেট ছিল। পাল্লা খোলা বন্ধ করার জন্য একটু ফাঁক থাকে, তাতে শিক ঢুকিয়ে অ্যাটাচি খুলে মানিব্যাগ চুরি করেছিল সাদিক। ধর্মদাস সাদিককে বলেছিল, আমার টাকা ফেরত চাইটা, কেমন করে তুই কাজটা করলি আমাকে দেখিয়ে দে। সাদিক রাজি হয়নি। এমনি আরও কত, বলতে গেলে মহাভারত হয়ে যাবে। বাচ্চুর মা বলল, এত গল্প করলে তোমরা খাওয়া শেষ করবে কখন? রাত তো অনেক হলো, যাও এবার খাওয়া শেষ করে শুয়ে পড়ো। বাচ্চু, দোতলায় তোমার ঘরেই তোমরা শোবে। কাচ্চু, যা তো দাদাদের ব্যাগগুলো ওদের ঘরে তুলে দে। কাচ্চু ব্যাগগুলো তুলে দিল। বিল্টু হাতের ঘড়িটা খুলে টেবিলের ওপর রাখল। কাচ্চু বলল, তুমি এ কী করছো বিল্টু দাদা? ঘড়িটা টেবিলের উপর রাখছো কেন? ওটা ব্যাগের ভেতরে রাখো। দাঁড়াও, আমি রেখে দিচ্ছি। বলেই কাচ্চু ঘড়িটা টেবিল থেকে তুলে নিল। ও মা, ঘড়িটা তো দারুণ গো বিল্টু দাদা, বিদেশি ঘড়ি বুঝি? হ্যাঁ, খুব দামি ঘড়ি ওটা। আমার মামা সুইজারল্যান্ড থেকে আমার ভালো রেজাল্টের জন্য পুরস্কার দিয়েছিলেন। ঘড়িটার ভেতর ওই ছোট কাঁটাটা বুঝি কম্পাস? হ্যাঁ। আর ওই দিকের ওই কাঁটাটা? ওটা অ্যালার্মের জন্যে। অ্যালার্মটা যা সুন্দর বাজে না, শুনলে মুগ্ধ হয়ে যাবি। ঘড়িটা বিল্টুর ব্যাগে রেখে চেন টেনে বন্ধ করে কাচ্চু। নিচে চলে যায়। বিল্টু আর বাচ্চু আলো নেভিয়ে শুয়ে পড়ল। 7টার সময় ঘুম থেকে উঠে কাচ্চু দেখে দাদারা তখনও ওঠেনি। অগত্যা কাচ্চু মুখটুক ধুয়ে ওপরে উঠে ঠেলাঠেলি শুরু করলো দাদাকে। বাচ্চু বলল, উঠছি রে বাবা, উঠছি। ঠেলাঠেলি করছিস কেন? না ঠেললে উঠছিস কই? আজকে মাছ ধরতে যাব, দেরি হয়ে যাবে না? আমি তোকে বলেছি না আমাকে ঘুম ভাঙাবার সময় ঠেলবি না? কোনো কথা শুনিস না তুই। ঠিক আছে, আর ঠেলবো না, তুই ওঠ। বিল্টু দাদা, তুমিও ওঠো, মা চা করেছে। মাছ ধরতে যাবার প্ল্যানটা আগে থেকেই ঠিক করা। বাচ্চুদের পুকুর আছে জেনে বিল্টুই বলেছিল মাছ ধরার কথা। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, পাড়ে অনেকগুলো তাল আর খেজুর গাছ। সারা বছর জল থাকে বলে বড় বড় মাছও আছে অনেক। ছিপ ফেললে খালি হাতে ফেরার ভয় নেই। মাছ ধরার ব্যাপারে কাচ্চুর উৎসাহই বেশি। অবশ্য পড়াশোনা বাদ দিলে অন্য কোনো কাজে ওর উৎসাহের অভাবই নেই। আর বাড়িতে কেউ এলে মাতামাতিটা একটু বেশিই করে, যাতে মা পড়তে বসতে না বলতে পারে। চাটাও আজ জমলো দারুণ। মায়ের তৈরি স্ন্যাক্সের সঙ্গে লেবু চা একেবারে ফাটাফাটি। বিল্টু চায়ের ভক্ত নয়, কিন্তু সেও বেশ তৃপ্তি করে খেলো। বাবা ততক্ষণে ছিপ, চাট, টোপ এইসব প্রয়োজনীয় সরঞ্জাম রেডি করে দিয়েছেন। কাচ্চু বলল, মা, মাছ ধরতে গিয়ে খিদে পেয়ে গেলে কি খাবো? মা বলল, কি আর খাবি, মাছই খাবি ধরে ধরে। না না, ঠিক করে বলো। আরে বাবা, আমি ব্যবস্থা করেছি তো, সঙ্গে দিয়ে দেব, তোরা তৈরি হয়ে নে। তৈরি হতে গিয়েই দেখা গেল বিল্টুর ঘড়িটা নেই। আর সব যেমনকার তেমনি আছে, শুধু ঘড়িটা পাওয়া যাচ্ছে না। কাল রাত্রে কাচ্চু ঘড়িটা বিল্টুর ব্যাগে রেখে চেন বন্ধ করে দিয়েছিল। ব্যাগটা তেমনই চেন বন্ধই ছিল। ঘড়িটা তাহলে কোথায় গেল? বাচ্চু ডাকলো কাচ্চুকে।
ভাই, বিল্টুদার ঘড়িটা তুই কোথায় রেখেছিস? খুঁজেছিস? কোথায় আবার? তোদের সামনেই তো আমি ঘড়িটা বিল্টুদার ব্যাগে রাখলাম, দেখলি না? তোরা কি ভালো করে খুঁজেও পাইনি বলেই তো তোকে জিজ্ঞাসা করছি। তোর খোঁজা তো, সে কেমন হবে আমার জানা আছে। সর, আমাকে একবার খুঁজতে দে। কিন্তু অনেক আঁতিপাতি করে খুঁজেও কাচ্চু ঘড়িটা বের করতে পারল না। বাচ্চু বলল, কাচ্চু, ঘড়িটা তুই বের করে দে। একই দোতলা, তার উপরে ব্যাগের চেন বন্ধ, বাইরের কারোর পক্ষে চুরি করা সম্ভব নয়। এবং ঘড়িটা বের করতে গিয়ে বিল্টু দেখে ব্যাগের চেনটা বন্ধই ছিল। সুতরাং বুঝতেই পারছিস এটা ঘরের লোকেরই কাজ। আর ঘরের লোক বলতে তুই ছাড়া আর কে নেবে বল? তার মানে তুই আমাকে চোর বলছিস? রেগে গেল কাচ্চু। না, তা নয়, কিন্তু ঘড়িটার ওপর তোর লোভ হয়েছিল কিনা বল? লোভ হয়েছিল বলে আমি বিল্টুদার ঘড়ি চুরি করব? তোর তো এমন অভ্যেস আছে, তোর স্কুল ব্যাগ ঘাঁটলে প্রায়ই আধখানা পেন্সিল কি একখানা ইরেজার এসব পাওয়া যায় না? একবার তো একটা সাঁতার কাটার চশমাও নিয়ে এলি। দেখ দাদা, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কতবার আমি বলেছি না যে আমার এক বন্ধু চশমাটা আমাকে দিয়েছে? তুই আমার কথা মোটেই বিশ্বাস করিস না, তুই আমাকে চোর ভাবিস। তুই কেমন দাদা? দেখ কাচ্চু, যদি ভালো চাস ঘড়িটা বের করে দে। চুপ কর, চাই না আমি ভালো, তোর মতো দাদা চাই না আমার। তুই আজকেই হোস্টেলে চলে যা। কাচ্চু, মুখ সামলে কথা বলবি। আমি এক্ষুনি গিয়ে বলছি মাকে। যাকে খুশি তুই বল, যা পারিস তুই কর, আমি তোকে দাদা বলে মানি না। প্রচণ্ড রাগে লাল হয়ে গেছে কাচ্চুর মুখ, রাগে ফুঁসছে, ফুলে উঠেছে নাকের পাটা, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এক নাগাড়ে। বিল্টু বলল, বাচ্চু, কি করছিস তুই এসব? ওভাবে কেন বকছিস ওকে? তোরা এমন করবি যদি, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। ঘড়িটার জন্য আমার মোটেই দুঃখ হচ্ছে না, তোরা একদম ঝগড়া করবি না। চিৎকার চেঁচামেচি শুনে মাও ছুটে এসেছে। কি হলো রে কাচ্চু, কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি। বাচ্চু, কি হলো রে? কিছু হয়নি। কিছু হয়নি তো এত চেঁচামেচিই বা কেন? আর কান্নাকাটিই বা কেন? কি রে কাচ্চু? মা, তুমি দাদাকে বলো তো হোস্টেলে চলে যেতে, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলছি চোর? আমার আর একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমি এখনই ঘর থেকে চলে যাই। তোরা চুপ করবি? আমাকে আগে বুঝতে দে তো ব্যাপারটা। বিল্টু, কি হয়েছে রে? তেমন কিছু নয় কাকিমা, আমার ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। টেবিলের উপর রাখলে চুরি হয়ে যেতে পারে বলে ব্যাগের মধ্যে রেখেছিল। এখন ঘড়িটা পড়তে গিয়ে দেখি সেটা ব্যাগের মধ্যে নেই। নেই তো নেই, কি হয়েছে? অমন জিনিসই তো আমাদের কত হারায়, তাই বলে নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে? বাচ্চু বলল, তুই বুঝতে পারছিস না বিল্টু, আমাদের বাড়ি থেকে ওটা হারিয়ে গেলে আমাদের পক্ষে কতখানি দুঃখজনক। আর মা, তুমি বুঝে দেখো, যুক্তিপূর্ণ বিচার বুদ্ধি অনুযায়ী বিশ্লেষণ করলে সন্দেহটা কাচুর দিকেই যায়। আমার ভাইকে যদি বিল্টু সন্দেহ করে, তবে আমার পক্ষে সেটা কতটা বেদনাদায়ক তুমি ভেবে দেখেছ? সব বুঝলাম। ও যদি নিয়ে থাকে তাহলে সেটা তো ওর ঘরেই থাকবে, আর ঘরে থাকলে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। আর যদি ও তা না নিয়ে থাকে, তবে এই মিথ্যা অপবাদ ওর কাছে কতখানি হৃদয় বিদারক সেটাও তো ভাববি। ও ছোট বলে ওর কোনো মান অপমান বোধ নেই, এমন মনে করা ঠিক নয়। ঠিক আছে, তোরা মাছ ধরতে যা, আমি দেখছি খুঁজে পাওয়া যায় কিনা। কাচ্চু, যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। না, আমি যাব না।
বাচ্চু বলল, কেন যাবি না কেন? আমি তো চোর, তোর মতো সাধুর সঙ্গে কি আমি যেতে পারি? মা, তুমি ওর কথা শুনছো? দেখ কাচ্চু, ছোট ছোটোর মতো থাকবি, বড়দের মতো পাকা পাকা কথা তোর মুখে মানায় না। আবার ঝগড়া শুরু হতে যাচ্ছে দেখে বিল্টু বলল, ঠিক আছে ঠিক আছে বাচ্চু, তুই চুপ কর। কাচ্চু ভাইটি আমার, আমি তো তোকে কিছু বলিনি, তুই আমার সঙ্গে চল। তুই আমার সঙ্গে না গেলে আমি মাছ ধরতেই যাব না। যাবা ব্যান তো পড়েই আছি, বাড়ি চলে যাব। ঠিক আছে, তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু ওকে বলে দেবে ও যেন আমার সঙ্গে কথা না বলে। ঝামেলাটা মিটল। ওরা একসঙ্গে মাছ ধরতে গেল পুকুরে। বাচ্চুর বাবা মাছ ধরার ব্যবস্থা করে দিয়ে বেরিয়ে গেছিলেন কাজে। মা টিফিন করার মতো খাবার দিয়েছে সঙ্গে। যাওয়ার সময় কেউ কারোর সঙ্গে কথা বলেনি, পরিবেশটা গুমোট, সন্দেহ নেই। কিন্তু ঘড়ি না পাওয়ার দুঃখ, ঝগড়াঝাটি সব কিছু ওরা ভুলে গেল যখন একটার পর একটা ছোট বড় মাছ ওরা ধরতে লাগলো ছিপ দিয়ে। সে কি উত্তেজনা! বড় মাছ হলে খেলিয়ে খেলিয়ে তাকে জলের ধারে নিয়ে এসে হ্যাঁচকা টানে ডাঙায় তুলে ফেলা। বিল্টু তো বলেই ফেলল, আমার ঘড়িটা জাগবে, আজ মাছ ধরে যে আনন্দ পেলাম তা আমি জীবনে ভুলব না। সবচেয়ে বড় মাছটা অবশ্য ধরেছিল কাচ্চুই। প্রায় 3-3.5 কেজি ওজনের মাছটা হ্যাঁচকা টানে কাচ্চুকে জলে নিয়ে গিয়ে ফেলেছিল। বাচ্চু ছুটে এসেছিল নিজে ছিপ ফেলে, তারপর দুজনে মিলে মাছটাকে তুলেছিল ডাঙায়। বাচ্চুর ভয় তখনও কাটেনি। ও বলল, বললাম ছিপটা ছেড়ে দে, কোনো কথা শুনবার পাত্র তুই? মাছ পুকুরে টেনে নিয়ে গেলে তখন তো ডুবে মরতিস। কাচ্চু বলল, ছিপটা ছেড়ে দিলে অত বড় মাছটা পেতাম। মাছটাও তো যেত, ছিপটাও যেত। ততক্ষণে জলে ভিজে ঠান্ডায় ঠুরঠুর করে কাঁপতে শুরু করেছে কাচ্চু। বাচ্চু আর বিল্টু ওকে ভালো করে মুছে শুকনো পোশাক পরিয়ে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে বাচ্চুর অভিযোগ শেষ হয় না। বলে, জানো মা, কাচ্চুটা না একদম কথা শোনে না। এই মাছটা ওকে পুকুরের জলে ফেলে দিয়েছিল জানো। কতবার বললাম ছিপটা ছেড়ে দিয়ে তুই উঠে আয়, কিছুতেই শুনলো না। ওকে একটু বোঝাও তো, বড়দের কথা যেন শোনে। কাচ্চু বলল, তুই একটা আস্ত বোকা, ছিপটা ছেড়ে দিলে অত বড় মাছটা পেতাম। মা, আমি ঠিক করিনি। আরে বাবা, আমি তো সাঁতার জানি, আমার ভয় করছিল না, আর তুই ভয়েই মরছিলি। সেদিন খাবার টেবিলে কি আনন্দ যে হলো তা বলার নয়। যাবার দিন খুব মন খারাপ বিল্টুর। ঘড়িটার জন্য নয়, সেটা পাওয়া যায়নি, না যাক। ওর কষ্ট হচ্ছিল কাচ্চুকে আর মোশাগ্রামের এই আনন্দ ছেড়ে যাওয়ার জন্য। এতদিন বাচ্চুকেও ঠাট্টাই করতো, এখন বুঝতে পারছে কত আনন্দ, কত ভালোবাসা লুকিয়ে আছে এখানে। বিল্টুর কোনো ভাই নেই, বোন নেই। কাচ্চুকে পেয়ে ওর মনে হয়েছিল আমারও যদি এমন একটা ছোট ভাই থাকতো। যাওয়ার সময় কাচ্চু বলল, আবার আমাদের বাড়ি এসো বিল্টু দাদা। বিল্টু বলল, নিশ্চয় আসবো। বাচ্চু বলল, কাচ্চু ভাই, আমি তোকে অনেক বকাঝকা করেছি, কিছু মনে করিস না। আবার যখন আসবো তোর জন্য একটা কিছু নিয়ে আসবো, মনে থাকবে তো তোর? কাচ্চু বলল, ভালো একটা কিছু আনা চাই, কিন্তু যদি আনিস আমিও তোকে একটা জিনিস দেব। বেশ কিছুটা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিল ওরা। ট্রেন ছেড়ে দিল, আর ঠিক ছাড়ার মুখেই এক ভদ্রলোক উঠে এসে ওদের সামনে বসলেন। বাচ্চু বিল্টু দেখল ইনি সেই লোক যিনি আসবার দিন তাদের মশার গল্প শুনিয়েছিলেন। বিল্টুকে উদ্দেশ্য করে তিনি বললেন,
কি খোকা বাবু, আমাদের মশাগ্রাম তোমাদের কেমন লাগলো? বিল্টু বলল, খুব ভালো লেগেছে। আর অমনি ওর কথা মনে পড়ে গেল, ভদ্রলোক বলেছিলেন মশাগ্রামের মশাইদের কথা। বিল্টু বলল, আচ্ছা কাকু, আপনি সেদিন মশাগ্রামের মশাইদের কথা বলেছিলেন, তাদের তো কই দেখলাম না। উনি বললেন, সে কি, তাদের তুমি দেখোনি? দেখেছ, তবে হয়তো চিনতে পারোনি। যাকগে, একটা জিনিস তোমাকে দেবার জন্য আমি এখানে এলাম, দেখো তো এটা চিনতে পারো কি না। বলেই একটা কাগজের মোড়ক বিল্টুর দিকে এগিয়ে দিলেন তিনি। বিল্টু খুলে অবাক হয়ে দেখলো তার ঘড়িটা। বলল, এ কি, এটা আপনি কোথায় পেলেন? তার কোনো উত্তর না দিয়ে ভদ্রলোক বললেন, মশাগ্রামের মশাইরা ছোটদের মনে দুঃখ দিতে পছন্দ করে না। বলেই তিনি এগিয়ে গেলেন গেটের দিকে। গল্প শেষ। গল্পটি সুন্দর, বাচ্চাদের উপযুক্ত। আমি বুড়ো হয়েও আমারও খুব ভালো লাগলো। আমার ভালো লাগার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে মশাগ্রাম নিয়ে লিখেছেন শীতলদা, আর মশাগ্রামের পরের স্টেশন জৌগ্রাম হচ্ছে আমাদের বাড়ি। তাই আমার নিজের জায়গাকে নিয়ে যদি কেউ একজন লেখেন, তাহলে সেটা ভালো লাগারই কথা। তবে কিনা ওই মশায় তুলে নিয়ে যাওয়া যে গল্পটা, এটা ওই অঞ্চলে প্রচলিত একটা গল্প, বা হয়তো আরও অন্য অন্য অঞ্চলেও হয়তো এই কথা প্রচলিত আছে। আরে বাবা, মশায় তুলে নিয়ে যাবে, মশারি খাটিয়ে না শুলে মশায় তুলে নিয়ে যাবে, এটা কথা প্রচলিত আছে। গল্পের খাতিরে হয়তো ওই জায়গাটা এসে গেছে ওর সঙ্গে। তা আমার ভালো লেগেছে, আমার গল্পটা ভালো লেগেছে। নমস্কার।